আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়াশক্তি উপন্যাস। লিখেছেন সুরায় রাফা। পর্ব সংখ্যা ৫৪। আমেরিকাতে এখন পুরোদমে গ্রীষ্মকাল, যে কারণে ঘড়ির কাঁটা ৮-এর ঘরে গিয়ে ঠেকলে তবেই সূর্যাস্ত হয় এখানে। বাংলাদেশে তো ৮টা মানে নিশুতি রাত, সেখানে আমেরিকাতে ৮টার সময়ও মিইয়ে যাওয়া সূর্যকিরণে ঝকঝক করছে চারিপাশ। সূর্যের আলো আর হু হু বাতাস দুটোই এখানে মাত্রাতিরিক্ত। তবুও যেহেতু ৮টা বেজে গিয়েছে, তাই সন্ধ্যা নামার মুহূর্ত এখন। এদিক দিয়ে ছেলেপেলেরা সব বাস্কেটবল বেসবল খেলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার রাস্তা ধরেছে। ঠিক তার বিপরীত দিকের রাস্তা ধরে বাতাসের বেগে এগিয়ে যাচ্ছে ব্ল্যাক মার্সিডিজটা। কৃতিক এত দ্রুত আর উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে যে গাড়িটা অতিক্রম করার সময় আশেপাশের পথচারীরা থমকে দাঁড়িয়ে যায়। দুই একজন তো চোখের আড়াল হওয়ার পরও তাকিয়ে থাকে বিস্ময়ে। একটু আগে অর্ণব যে লোকেশনটা পাঠালো সেটা এদিকেই, এয়ারপোর্ট থেকে বেশ অনেকটা দূরে কোনো এক নির্জন এলাকায়। ক্যালিফোর্নিয়াতে এরূপ নির্জন শহরতলির অভাব নেই। উঁচু নিচু পাহাড়ের ভাঁজে এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে মাইলের পর মাইল অতিক্রম করে গেলেও কোনো একটা বসতি খুঁজে পাওয়া যায় না। যদিও বা খুঁজে পাওয়া যায়, হয় সেটা ফার্ম হাউস, নয়তো নিরবিচ্ছিন্ন কৃষকের ছোট্ট ছোট্ট কটেজ। কিন্তু দুর্ভাগ্যবশত অর্ণব কোনো সঠিক লোকেশন পাঠাতে পারেনি, কারণ ওর ফোনটা বন্ধ। ওর লাস্ট লোকেশন ছিল এই ফাঁকা রাস্তাতেই, আর এই মুহূর্তে সেই নির্জন পাহাড়ি হাইওয়েটা ধরেই তড়িৎ বেগে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কৃতিক। ওর কপাল জুড়ে দুশ্চিন্তার অনেকখানি ভাঁজ। কিছুদিন আগে সার্জারি হওয়ার দরুন মাথাটা চিনচিনিয়ে ব্যথা করছে। তবুও সে সবকিছু বেমালুম ভুলে গিয়ে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছে কৃতিক, কারণ এই মুহূর্তে ওর মস্তিষ্কে চেয়ে ওর হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ। অরু, হার্টবিট, কোথায় তুই? আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না? আমি বেঁচে আছি যেহেতু তোর কাছেই তো ফিরে যেতাম। ইভেন হাউ কুড আই লিভ উইদাউট ইউ? দুশ্চিন্তাগ্রস্তদের মতো রাস্তার এদিক ওদিক চোখ বোলাচ্ছে আর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে এক মনে বিড়বিড়াচ্ছে কৃতিক। ওর কণ্ঠ রোধ করে আছে এক অযাচিত ব্যর্থতা। ঠিক এমন সময় অ্যাপল খচিত মুঠোফোনটা হুট করে আওয়াজ তুলে বেজে ওঠায় সম্বিত ফিরে পেল কৃতিক। ভ্রম কেটে যেতেই ফোন রিসিভ করে তাড়াহুড়ায় এয়ার প্লাগটা কানে লাগিয়ে আস্তে করে কৃতিক বলে ওঠে, হ্যালো। ওপাশে শুনশান নীরবতা। কৃতিক পুনরায় হ্যালো বলল, এবার আর শান্ত স্বরে নয়, একটু জোরেই। কৃতিক এপাশ থেকে হ্যালো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো ক্রন্ধনরত অরুর কাইকুই আওয়াজ। ওর কথা স্পষ্ট নয়, শুধু বোঝা যাচ্ছে ওরু হেঁচকি তুলে কাছে খুব। তবে ওর গলার স্বরটা ভীষণ অস্পষ্ট, মুখটা বাঁধা হবে হয়তো। মোবাইলের অপর পাশে অরুকে এভাবে কাঁদতে শুনে অকস্মাৎ হাইওয়ের মাঝখানে গাড়ির ব্রেক কষল কৃতিক। ওর চক্ষু ছানা বড়া, মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে। কোনো কিছু বুঝে উঠতে না পেরে কৃতিক বোকাদের মতো অবিশ্বাসের সুরে ডেকে উঠল অরুকে, অরু, জান আমার। কৃতিক ডেকে উঠতেই খ্যাক খ্যাক আওয়াজের কৌতুক মিশ্রিত হাসি ভেসে এলো ওপাশ থেকে। ওই বিশ্রী হাসির আওয়াজটা কর্ণকুহরে পৌঁছাতেই চোখ মুখ শক্ত হয়ে গেল কৃতিকের। সন্দেহাতীত চোখ আর রক্ত পাল্টানো মুহূর্তেই হাসির রহস্য ধরতে পেরে কয়েক সেকেন্ডের মাঝে কৃতিকের সমগ্র মুখশ্রী রাগে রক্তিমবর্ণ ধারণ করল। ও তৎক্ষণাৎ দাঁতে দাঁত পিষে গর্জে উঠে বলল, হু দ্য হেল আর ইউ ফাকিং অ্যাসহোল? কৃতিকের রণমূর্তি অনেকেরই ভয়ের কারণ। ওর এহেন চেহারা সুরুত আর ধরালো কথার ভঙ্গিমা ওর বন্ধুদের কাছেও স্বাভাবিক মনে হয় না কোনো কালেই। অথচ ওপাশের লোকটা কৃতিকের এই গর্জন পায়ে পিছলে দিয়ে হাসতে হাসতে বলল, গালিটা বাংলাতেই দাও জামাই বাবা জীবন, আমি বাংলাটা বেশ ভালোই বুঝি। লোকটার কথায় ভ্রুকুঞ্চিত হয়ে এলো কৃতিকের। ও সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বলল, কি চাই? অরুকে কেন কিডন্যাপ করেছেন? লিসেন ম্যান, আমার বউয়ের শরীরে একটা নখের আঁচ লাগলেও আপনার আয়ুকাল ফুরিয়ে দেব আমি। কৃতিকের এহেন কঠিন হুমকির সম্মুখীন হয়েও লোকটার হেলদোল দেখা গেল না মোটেই। সে কিছুটা রহস্যময় কণ্ঠে বলল, এই তো লাইনে এসেছো বাবা জীবন, তোমার বউকে কিচ্ছু করব না, শুধু আমার অ্যাকাউন্টে $3 মিলিয়ন ট্রান্সফার করো, আর তোমার বউকে সহি সালামতে বাড়িতে নিয়ে যাও। নো ওয়ান ইভেন কেয়ার্স। কৃতিকের বুঝে আসছে না বাবা হয়ে মেয়েকে কিভাবে টাকার জন্য কিডন্যাপ করতে পারে মানুষ, তাই ও একটু বিভ্রান্ত গলায় বলে ওঠে, মানে? লোকটা ঠোঁট বাঁকিয়ে বলল,
রাজা বলেছিল বড় মেয়েটাকে কিডন্যাপ করতে, কিন্তু সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম বিডিতে। কিন্তু গিয়ে দেখি বড়টা যেমন তেমন, ছোট জামাই আমার টাকার কুমির। তার ওপর বিয়ে বাড়িতে আমার মেয়েকে যেভাবে সবার সামনে পরিচয় করিয়ে দিলে, ওয়াও, আই ওয়াজ স্পিচলেস। ব্যাস তখনই প্ল্যানটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেললাম। কজ ইউ নো হোয়াট, আমি তোমার মতো বাংলাদেশি ইয়ং বিলিয়নিয়ন এর আগে দুটো দেখিনি। যদিও কৃত্তিক নিজেকে বিলিয়নিয়র দাবি করার একদমই পক্ষপাতিত্ব নয়, কারণ এত ধন দৌলত প্রতিপত্তি কিছুই ওর দুহাতে কামানো নয়, সবই পূর্বপুরুষদের অবদান। ও তো কেবল এসবের একমাত্র উত্তরাধিকারী এই যা। কিন্তু এই মুহূর্তে কৃত্তিকের কৌশলী মস্তিষ্কটা অন্যান্য চিন্তায় বিভোর। এত সব ভাবনার সময় কোথায়? ও বেশ ভালোই বুঝতে পারছে অরুর বাবা মোটেই মেন্টালি স্টেবল নয়, হতে পারে সাইকোপ্যাথ। তাহলে তো দুশ্চিন্তা আরও বেড়ে গেল। কখন আবার অরুকে রাগের বশে আঘাত করে বসে এই পাগল। অনেক কিছু একসঙ্গে ভেবে কৃত্তিক ফোনটা হাতে নিয়ে ফ্রেন্ডস গ্রুপে SOS লিখে টাইপ করে মেসেজ করল। এরপর সেটাকে পুনরায় আগের জায়গায় রেখে দিল। ওদিকে অনেকক্ষণ ধরে কৃত্তিকের কোনো সাড়া শব্দ না পেয়ে লোকটা থমথমে গলায় বলে উঠল, পুলিশের চিন্তা ভুলে যাও বাবা জীবন, চালাকি করার চেষ্টাও করো না, চুপচাপ টাকা ট্রান্সফার করো, নয়তো। থেমে গেল লোকটা। তার কথার সূত্র ধরে কৃত্তিক বলে উঠল, নয়তো কি? মার্ডার। কথাটা বলে ক্রন্ধনরত অরুর মুখের সামনে আবারও ফোনটা এগিয়ে দিল সে। অরুর কান্না শুনে কৃত্তিক এবার হকচকিয়ে উঠল, আচমকা চেঁচিয়ে উঠে বলল, নো নো, ডোন্ট টাচ হার, ডোন্ট। ওকে, আমি ডলার ট্রান্সফার করছি। তার আগে আপনার অ্যাড্রেস দিন, আমি একাই আসব, আর কেউ নয়। লোকটা কিছুক্ষণ ভাবল, পরক্ষণেই বলল, অ্যাড্রেস পাঠাচ্ছি। বাই এনি চান্স চালাকি করার দুঃসাহসও দেখালে আই সয়ার হাত পায়ের সবগুলো রক কেটে এখানেই ফেলে রেখে দেব মেয়েটাকে। মাইন্ড ইট, ডোন্ট ডেয়ার টু টাচ হার, অ্যাসহোল। লোকটার মুখের ওপর চেঁচিয়ে কথাটা বললেও অরুর বেলায় বরাবরই কৃত্তিক অপারগ, অবুঝ আর নাজেহাল। এবারও তার ব্যতিক্রম নয়। অরুর ক্ষতি হবে সেই শঙ্কায় সত্যি সত্যি কৃত্তিক সিদ্ধান্ত নিয়েছে টাকাটা ও দেবে। তবুও যদি অরু অক্ষত থাকে, এর চেয়ে স্বস্তির আর কী বা হতে পারে। সেই ভেবেই কৃত্তিক গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত এগিয়ে যেতে লাগলো লোকটার পাঠিয়ে দেওয়া গন্তব্যে। এদিকে জায়ান কৃত্তিক কল কেটে দিতেই লোকটা একমনে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। তার এই বিদঘুটে হাসির আওয়াজ শুনে কান্নাকাটি বাদ দিয়ে আটকে উঠল অরু। অরুকে আচমকা লাফিয়ে উঠতে দেখে লোকটা ধীরে ধীরে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে অরুর চোখের দিকে চাইল। তৎক্ষণাৎ চোখের আতঙ্ক ছড়িয়ে পড়ল অরুর সমগ্র শরীরে। লোকটার চোখে অসহ্য রকম হিংস্রতার, অথচ কথাবার্তার ধরন শান্ত নদীর মতোই ঠান্ডা আর নির্জীব। তার এরকম দুমুখ আচরণে বারংবার আটকে উঠছে অরুর হৃদয়। দেখে মনে হচ্ছে লোকটা চোখ দিয়েই খুন করে ফেলবে ওকে, সেই সাথে জ্বালিয়ে দেবে সবকিছু। অরু তখন থেকে ভয়ার্ত দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে দেখে লোকটা হঠাৎ করেই চোখের পলকে অরুর মুখের সামনে এসে দাঁড়ালো। লোকটার হঠাৎ এভাবে আগমনে আতঙ্কে ধরধরিয়ে কেঁপে উঠল অরু। ওর শিরদাঁড়া দিয়ে অতিক্রম করে গেল হিমশীতল ঠান্ডা স্রোত। না চাইতেও বেঁধে রাখা মুখ থেকে ভেরিয়ে এলো অযাচিত ভয়ার্ত চাপা কান্না। অরুকে এভাবে ভয় পেতে দেখে লোকটার বোধহয় আনন্দই হলো বেশ। সে গ্রীবা নামিয়ে ঠোঁট দুটো দ্বিগুণ প্রসারিত করে ফ্যাঁসফেঁসিয়ে শীতল কণ্ঠে বলল, বাবা যেমন টাকা নিয়ে আসছে মামুনি, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। একই বলে আওড়াতে আওড়াতে অরুকে ম্যানিপুলেট করে আচমকা ছোট্ট সাইজের চাকু বের করে অরুর হাতে একটা টান মেরে দিল লোকটা। সঙ্গে সঙ্গে কিছুটা হাত কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর ক্ষতস্থান থেকে। এমত অবস্থায় ভয়, আতঙ্ক আর প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়ে অরু চিৎকার দিয়ে উঠবে, তার আগে ছোট্ট দোচালা কুটিরের বাইরে থেকে অরুর নাম নিয়ে চিৎকার দিয়ে উঠল অন্য কেউ, অরু। কৃত্তিকের আওয়াজ শুনতে পেয়ে অরু হাতের ব্যথা ভুলে গিয়ে পুনরায় কাইকুই শব্দ করে উঠল। ওদিকে বাইরের দিকে কারো আওয়াজ শুনে লোকটা শটান উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে তার সাথে থাকা অন্য চেলাপেলাদের ইশারা করে বলল অরুর দিকে নজর রাখতে। হাইওয়ে থেকে অনেকটা দূরে শুনশান নিরিবিলি নিরবিচ্ছিন্ন এই জায়গাটা দিনের বেলাতেও ঝিমঝিম করে সারাক্ষণ। আর এখন তো সন্ধ্যা গড়িয়ে রাত প্রায়, তাই চারিপাশ আরও বেশি নিস্তব্ধতায় ছেয়ে আছে।
চোখের সামনে বেত আর কাঠের সংমিশ্রণে তৈরি বেশ কয়েকটা ছোট্ট সাইজের কুটি ছাড়া আর কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। কুটিরের সামনে বিস্তৃত লনে একটা বৈদ্যুতিক বাল্ব পর্যন্ত অনুপস্থিত। খালি চোখে কিছুই দেখার উপায় নেই। তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীর পায়ে সামনে এগোতে এগোতে আওয়াজ করল কৃত্তিক, এক্সকিউজ মি, কেউ আছেন? কৃত্তিক এগোতে এগোতেই থমকে গেল, কারণ ততক্ষণে কুটিরের ভেতর থেকে বেরিয়ে এসেছে সুঠামদেহী বয়োজ্যেষ্ঠ একজন। ষাটোর্ধ্ব এই লোকটাকে এর আগে কখনো না দেখলেও তাকে চিনতে খুব একটা অসুবিধে হলো না কৃত্তিকের। এক দেখাতেই লোকটাকে চিনে ফেলল ও। সেই সাথে মনে পড়ে গেল তার সকল বায়োডাটা। ইশতিয়াক পাঠান, একজন সাইকো কিলার, তার সাথে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের মধ্যে একজন। পত্রপত্রিকা আর টিভি চ্যানেলের ক্রিমিনাল নিউজে তার ছবি অহরহ ভেসে বেড়ায়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে দেশের বড় বড় মাথাওয়ালা লোকদের কারণেই এরা এখনো দিব্যি বাইরের দুনিয়ায় ঘুরে ফিরে আরামসে ক্রাইম করে বেড়াচ্ছে, অথচ পুলিশ এদের টিকিটিও ছুঁতে পারে না। এটা বাংলাদেশ পুলিশের খুব বড় অক্ষমতা বললেও কথাটা ভুল কিছু হবে না বোধ করি। কিন্তু এরকম একটা বাজে লোক কি করে অরুর বাবা হলো সেটাই আপাতত ভাবনার বিষয়। আর আজমিরি শেখের মতো মানুষই বা কেন এমন একটা পশুকে বিয়ে করে ঘর বেঁধেছিল সেটাও অবশ্য রহস্যই থেকে যায়। ইশতিয়াক পাঠানের আগমনে ভাবনার সুতো ছিঁড়ল কৃতিকের। সম্বিত ফিরে এলে ওর দৃষ্টি বরাবর এসে হাজির হয় লোকটা। লোকটা ষাটোর্ধ্ব, অথচ তার সুঠাম দেহ, চেহারার কাঠিন্যতা, উজ্জ্বলতা সবকিছু দেখলে মনে হবে তিনি কোনো অপরাধী নন, বরং সুন্দরী মেয়েদের পেছনের সুগার ড্যাডি, পছন্দের সুগার ড্যাডি। এই লোককে দেখেই কৃত্তিক বোধ হয় আজ ঠাহর করতে পারল যে অরুর চেহারা কেন এত আকর্ষণীয়। কিন্তু পরক্ষণেই কৃত্তিকের চোয়াল শক্ত হয়ে এলো এই ভেবে যে লোকটা অরুকে কিডন্যাপ করেছে, অরুকে কষ্ট দিয়েছে, না জানি কোথায় কোথায় ব্যথা দিয়েছে ওর হার্টবিটকে। কৃত্তিক হাত দুটো মুঠিবদ্ধ রেখে চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে দেখে লোকটা সামান্য ঠোঁট বাঁকিয়ে গমগমে আওয়াজে বলল, হোয়ার ইজ মানি? লোকটার কথার দুপয়সা কেয়ার না করে পাল্টা প্রশ্ন ছুড়ল কৃত্তিক, হোয়ার ইজ মাই ওয়াইফ? এভাবে ছক্কা হাঁকানো বাউন্ডারি বলকে সরাসরি ক্যাচ করাটা মোটেও ভালো লাগলো না সাইকোপ্যাথ লোকটার। আগত্যা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল তার মুখের কপট হাসিটা। তার বদলে চোয়াল শক্ত করে আঙ্গুল উঁচিয়ে পেছনের কটেজে ইশারা করে বলল, ওখানে। হিতে বিপরীত হতে পারে সেই ভেবে অরুর সন্ধান পাওয়ার পরেও কৃত্তিক হুড়মুড়িয়ে এগিয়ে গেল না, বরং সময় নিল লোকটার ভাবভঙ্গিমা বুঝে ওঠার জন্য। এবার টাকাটা? লোকটা নিজের অ্যাকাউন্ট নাম্বার এগিয়ে দিতে দিতে বলল কথাটা। এই মুহূর্তে অরুর সেফটির থেকে আর কিছু জরুরি হতে পারে না, $3 মিলিয়ন না। সেই ভেবে কৃত্তিক কার্ডটা হাতে নিয়ে দ্রুত হাতে মোবাইলের স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বারটা ঠুকতে ঠুকতে সন্দিহান গলায় শুধাল, অরু ঠিক আছে তো? লোকটা আবারও ঠোঁট প্রসারিত করে জোকারের মতো হাসল। কি ভয়ানক যে সেই নীরব হাসি তা বলে বোঝানো নয়। হাসতে হাসতেই আস্তে করে জবাব দিল সে, শি ইজ কমপ্লিটলি ফাইন। কৃত্তিক কয়েকটা অ্যাকাউন্টে টাকা মিলিয়ে 3 মিলিয়ন ট্রান্সফার করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বহু আগে থেকেই কোম্পানি থেকে একটা মোটা অঙ্কের সম্মানী জমা হতো কৃত্তিকের অ্যাকাউন্টে। এতগুলো দিন জিদের বসে তাতে হাত না দিলেও আজ সেগুলোতে হাত দিতেও একটুকু দ্বিধাবোধ করেনি কৃত্তিক। যদিও বা ওর সব অ্যাকাউন্টগুলো এখন শূন্য ব্যালেন্স হয়ে আছে, কিন্তু তাতে কি আসে যায়, ওরও যে ঠিক আছে এটাই শান্তি। ডান। কৃত্তিকের কথায় লোকটা নিজের ফোন চেক করল, অতঃপর কাউকে ফোন করে কানে লাগালো ব্লুটুথের সাহায্যে বলল, চলে এসো, কাজ হয়ে গিয়েছে। লোকটার কথা শুনে কৃত্তিকও ফোনের মাঝে কিছু একটা চেক করল, অতঃপর লোকটাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো অন্ধকার কটেজের দিকে। একদিক দিয়ে ইশতিয়াক পাঠান বেরিয়ে যাচ্ছে, অন্যদিক দিয়ে কৃত্তিক লঞ্চ ছাড়িয়ে কটেজের দিকে এগিয়ে যাচ্ছে। আরই একটা দৃশ্য, দুজন দুজনকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে কৃত্তিক আরও একবার ফোন চেক করল। ওদিকে ধীর পায়ে সামনে এগিয়ে যেতে যেতে পেছনে ঘুরে এক নজর কৃত্তিকের বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ দুটোর দিকে তাকিয়ে বাঁকা হাসল লোকটা। অতঃপর কানে লাগানো ব্লুটুথে অপর পাশের কাউকে হিসিয়ে বলল, জাস্ট বার্ন ইট। কৃত্তিকের তীক্ষ্ণ নজর তখনও মোবাইলের স্ক্রিনে নিবদ্ধ ছিল। ঠিক সেই সময় আচমকা চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল কাঠের তৈরি কটেজগুলো।
চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠল কৃত্তিক। এতগুলো টাকা পাওয়ার পরেও লোকটা এমন কিছু করবে সেটা বোধহয় কল্পনাতেও আশা করেনি ও। ওই জন্যই হুট করে ঘাবড়ে গিয়ে দাউ দাউ করে জ্বলন্ত কুটিরগুলোতে নজর বুলিয়ে লোকটার পানে অবিশ্বাসের চোখে তাকালো কৃত্তিক। ওর আহত চোখ দুটোর দিকে তাকিয়ে লোকটা গা ছাড়া ভাবে হেসে বলল, কেন যেন মনে হয়েছিল বাবা জীবন আমাকে এত সহজে ছেড়ে দিবে না, তাই ছোট্ট একটু প্রোটেকশন দিলাম। এবার তুমিই ভাবো কি করবে, আমাকে ধরবে নাকি নাকি নিজের বউকে বাঁচাবে। কথা বলতে বলতে ভাবলিসিন হয়ে ঠোঁট উল্টালো লোকটা। কৃতিকের চোখে তখন জ্বলে উঠেছে তীব্র রাগের অগ্নিস্ফুলিঙ্গ। মারাত্মক ক্রোধে শরীরটা কাঁপছে ওর। চোখের সামনে কটেজগুলো পুড়ে যাচ্ছে, ভেতরে ওরও। ওদিকে লোকটার হাসি দেখে রাগ সংবরণ করার কোনো উপায় নেই। ইচ্ছে তো করছে এখনই গিয়ে লোকটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে, কিন্তু কৃতিক দুইয়ের মাঝে আটকা পড়ে আছে। লোকটা হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কৃতিক ওর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, শোরের বাচ্চা, আমি তোর থেকেও জঘন্য, শুধু ভদ্রলোক সেজে থাকি এই যা। কৃতিকের কথা এবার সত্যি সত্যি লোকটার কপাল কুঞ্চিত হয়ে এলো। ঠিক বুঝে উঠতে পারল না কোন দিক থেকে আদতে ঝড়টা আসবে। লোকটা ভাবছে, ঠিক তখনই কোথা থেকে যেন ছুটে এসে পেছন দিক থেকে লোকটার নাক বরাবর ঘুষি ছেড়ে মাটিতে ফেলে দিয়ে চোখের পলকে লোকটার হাত পা সব বেঁধে ফেলল এলিসা। তবে লোকটা এখনো খ্যাক খ্যাক করে আসছে, যেন কিছুই হয়নি। এরকম মারধর খেয়ে অভ্যস্ত সে। ওর হাসি দেখে রক্ত উঠে গেল কৃতিকের মাথায়। লোকটাকে ইচ্ছে মতো পেটাবে বলে এগিয়ে আসতে গিয়েও জ্বলন্ত কটেজ থেকে অরুর চিৎকারের আওয়াজে ওর পা দুটো থমকে গেল অকস্মাৎ। এতক্ষণের রাগঢাক সব ঠিকই তুলে হুট করেই একটা ভয়ানক কাজ করে বসল কৃতিক। কোনো কিছু না ভেবেই এগিয়ে গিয়ে আচমকা ঝাঁপ দিয়ে ঢুকে পড়ল জ্বলন্ত কটেজের মধ্যে। ওর এহেন কাণ্ডে চোখ মুখ খিচে চিৎকার দিয়ে উঠল এলিসা। এই প্রথমবার এলিসার কণ্ঠস্বর ভয়ার্ত শোনাল। অকুতোভয় মেয়েটাও কাছের বন্ধুকে হারানোর ভয়ে জর্জরিত হয়ে কেঁদে ফেলল হুট করেই। আর হবে নাই বা কেন, ওরা তো একজন আরেকজনের আপনের চেয়েও আপন। ওদিকে যতক্ষণে অর্ণব আর সায়র পুলিশ আর ফায়ার ফাইটার্স নিয়ে হাজির হয়েছে ততক্ষণে কৃতিকের আর হদিশ নেই, কারণ ইতিমধ্যে কটেজগুলো সর্বত্র আগুন ছড়িয়ে পড়েছে। দাও দাও করে এক একটা কটেজে যেন গ্রাস করে নিচ্ছে রাক্ষসে অগ্নিশিখার দল। এখানে এসে এমন জ্বলন্ত আগুনের লেলিহানের মাঝে কৃতিককে হারিয়ে যেতে দেখে সায়র আর অর্ণব দুর্বল চিত্তে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে বসে পড়ল একই সাথে। কৃতিক এত সহজে হার মানার ছেলে নয়। খুব অল্প বয়সে জীবন ওকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। তাছাড়া ও বরাবরই বেপরোয়া স্বভাবের। কলিজার মধ্যে ভয় ডর কিছু নেই বললেই চলে। যদিও বা থেকে থাকে সেটা শুধুমাত্র অরুকে হারানোর ভয়, যেই ভয়ে আগাগোড়া তটস্থ কৃতিক। আর আজ এই মুহূর্তে অরুর জন্যই জ্বলন্ত কুটিরের মধ্যে নির্দ্বিধায় পা বাড়িয়েছে ও। ছোট্ট ঘরের চারিদিকে আগুন ছড়িয়ে পড়লেও ভেতরটা ধোঁয়ায় কুণ্ডুলিতে ঝাপসা হয়ে আছে। কৃতিক ধোঁয়ার মধ্যেই ছুটে গেল অরুর নিকট। অরুর হাত পা মুখ সবকিছু চেয়ারের সাথে বাঁধা। লম্বা চুলগুলো মাটি ছুঁই ছুঁই করছে, মাথাটাও টলছে। অরু হয়তো ভেবেই নিয়েছে এটাই ওর শেষ। কিন্তু হঠাৎ করেই সবসময়ের মতো আধারের মরিচিকার মধ্যে একটুখানি আলোর ছটা হয়ে ওর সামনে এসে দাঁড়ালো ওর সেভিয়র, ওর জায়ান কৃতিক, যাকে এই মুহূর্তে ঝাপসা অথচ বেকুল চিত্তে পরখ করছে ওরও। কৃতিক হুডি পরে আছে, মাথাটা ক্যাপ দিয়ে সম্পূর্ণ ঢাকা। তবুও লম্বা চুলের অনুপস্থিতিটা ঠিকই ধরতে পারল ওরও। সেই সাথে কৃতিক শুকিয়েও গিয়েছে অনেকটা। এতগুলো দিন পরে এতটা বিচ্ছেদের যন্ত্রণার ইতি টেনে কৃতিকের মুখোমুখি হওয়াটা ছিল ওরুর কাছে স্বপ্নের মতোই সুন্দর আর চমকপ্রদ। তাই তো এই আগুনের লেলিহান, এই শারীরিক যন্ত্রণা, এই ফাঁকা মস্তিষ্ক সবকিছুকে ছাপিয়ে চোখের সামনে কৃতিককে দেখতে পেয়ে সহসা ছটফট করে উঠল ওরও। মুখ বাঁধা অবস্থাতেই কেঁদে উঠল চিৎকার করে। কৃতিক ব্যথাতুর চাহনিতে তাকিয়ে আছে ওরুর মুখের দিকে, যে এই মুহূর্তে ওকে দেখে হাত পা দমাচ্ছে আর শব্দ করে কাঁদছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে অরু ঠিকই বুঝতে পেরেছে সেদিনের সেই স্বপ্নে অরু যখন গভীর চোরাবাদের নিচে হারিয়ে যাচ্ছিল, তখন ওর হাতটা অন্য কেউ নয়, স্বয়ং কৃতিকই টেনে ধরেছিল। কারণ ও এতদিনে এইটুকু বিশ্বাস করে ফেলেছে যে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত এই লোকটা ওর হাত ছাড়বে না, কিছুতেই ছাড়বে না।
কৃতিক এগিয়ে গিয়ে তাড়াহুড়া করে অরুর হাত পায়ের বাঁধন খুলে দিতেই অরু তৃষ্ণার্ত চাতকের মতো উঠে দাঁড়িয়ে নিজের কাপা কাপা হাত দুটো ছোঁয়ালো কৃতিকের মসৃণ তীক্ষ্ণ গালে। সেভাবে দু হাত রেখেই একধানে দেখতে লাগলো নিজের ফেরারি ভালোবাসার মুখখানা। আজ কতগুলো দিন বাদে এই মানুষটাকে স্পর্শ করলো ও। ভীষণ স্বস্তিতে দম বন্ধ হয়ে আসছে অরুর, চোখ দুটো ঝাপসা। কৃতিক কোনো কিছু না বলে অরুর হাতে ঠোঁট ছুঁয়ে দিয়েছে কি ছোঁয়ায়নি তার আগে অকস্মাৎ চেতনা হারিয়ে কৃতিকের বুকে ঢলে পড়ল অরু। ফায়ার ফাইটারদের সাহায্যে অচেতন অরুকে কোলে নিয়ে খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পেরেছে কৃতিক। ততক্ষণে ইশতিয়াক পাঠানকে ধরে ফেলেছে ইউএসএ পুলিশ। কৃতিক অরু সমেত লোকটার কাছে এগিয়ে এসে বলল, ইউ ফাকড আপ শ্বশুরাব্বা। আগেই বলেছিলাম আমি তোকে, আমি কৃতিক এতটা ভদ্রলোক নই। এবার জেলে গিয়ে ডিসাইড কর এই 3 মিলিয়ন দিয়ে কি করবি। আর হ্যাঁ, এটা বাংলাদেশ পুলিশ নয় যে চাইলেই বড় মাথাওয়ালাদের পাচেটে বেরিয়ে আসবি। তোকে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ঠিক যা যা করার দরকার আমি তাই করব। প্রথমে আমেরিকান গভর্নমেন্টের কঠোর শাস্তি ভোগ করে নে, এরপর না হয় কোনোদিন মুক্তি পেলে আমি নিজেই তোর জমজত হব। তুই আর এ জীবনে আমার হাত থেকে নিস্তার পাবি না। কথাটা বলে লোকটার মতো করে নিঃশব্দে একটা কপট হাসি দিল কৃতিক। অন্ধকারের মাঝে হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার মতোই ভয়ানক দেখালো সেই মেকি হাসি। একটা ছোট্ট জায়গায় গুটিসুটি মেরে ঘুমাতে ঘুমাতে শরীরের মাংসপেশি সব ব্যথায় টনটন করছে অরুর, অথচ মস্তিষ্কটা সেই তুচ্ছ ব্যথার ঊর্ধ্বে গিয়ে নীরব আর চিন্তামুক্ত হয়ে ক্রমশ ঘুমের দিকে ঠেলে দিচ্ছে ওকে। ঘুমের রেশ কাটাতে না পেরে সরু জায়গাটুকুতেই এবার একটু আরাম করে শুল অরু। ওর মাথার নিচের বালিশটা বেজায় শক্ত কিন্তু উষ্ণ। এমন উষ্ণতা বিগত 2 মাস ধরে অরু কত খুঁজেছে তার ইয়ত্তা নেই, অথচ আজ হুট করে এই উষ্ণ বস্তুটা ওর কাছে নিজ থেকেই ধরা দিল। এর প্রশান্তির আর কী বা হতে পারে। এত কিছু ভাবতে ভাবতে ঘুমের ঘুরেই শক্তপোক্ত উষ্ণ বালিশে নাক ঘষল অরু। বরাবরের মতো বদ অভ্যাসের বশবর্তী হয়ে মুখের কোণ বেয়ে বেরিয়ে আসা লালাটুকুও তাতে মুছল। কিন্তু যখনই নাক টেনে লম্বা শ্বাস নিল ঠিক তখনই টনক নড়ল অরুর, কারণ এখান থেকে ভেসে আসছে অরুর সবচেয়ে পছন্দের মাদকীয় সুবাস, ওর প্রিয় পুরুষের গন্ধ। এই স্নিগ্ধ ম্যানলি সুঘ্রাণটা শুধুমাত্র কৃতিকের শরীর থেকেই পায় অরু। তাহলে কি এটা কৃতিক? কথাটা মস্তিষ্ক ছুতেই তন্দ্রা ছুটে গেল অরুর। তৎক্ষণাৎ চকিতে চোখ খুলে দেখতে পেল এটা অন্য কারণ নয়, স্বয়ং কৃতিকেরই চওড়া ঢেউ খেলানো বক্ষদেশ, যা নিঃশ্বাসের তালে তালে বারবার উঠানামা করছে ওর চোখের সামনেই। তার মানে কি এটা স্বপ্ন ছিল না? বেবি। কৃতিকের শান্ত গলার আওয়াজটুকু কানে ভেসে আসতেই শোয়া থেকে ধরফরিয়ে উঠে বসলো ওরও। চারিদিকে চোখ বুলিয়ে বুঝলো ওরা এই মুহূর্তে গাড়িতে বসে আছে। গাড়িটা এক জায়গায় স্থির, তার মানে চলছে না। আর ওরও এতক্ষণ ধরে কৃতিকেরই বুকে শুয়ে নিরিবিলি ঘুমাচ্ছিল। চারিদিকে চোখ বুলিয়ে এতক্ষণে ওর নজর গেল কৃতিকের দিকে, যে সেই তখন থেকে ওর পানে নিষ্প্রভ চোখে চেয়ে আছে। চোখের সামনে জলজন্ত কৃতিককে দেখতে পেয়ে ওর উদ্বিগ্ন হয়ে বলে উঠল, তুমি? না মানে আপনি ঠিক আছেন? কৃতিক আস্তে করে ওরকে কাছে টেনে নিয়ে ওর কপালে কপাল ঠেকিয়ে হাসকি সরে বলল, সে ইট এগেইন বেবি। কি? ওর ক্ষুদ্র প্রশ্নে কৃতিক কাতর গলায় বলল, তোর মুখে কতদিন এই ওয়ার্ডটা শুনি না, আবার ডাক তুমি করে। কৃতিকের কথায় অরুর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত নোনা জল। কৃতিকের এই সামান্য কথাতে কি যে পূর্ণতা ছিল তা ভাষায় প্রকাশ করতে পারবে না অরু। এই পূর্ণতাটুকু যদি টাকায় কেনা যেত তাহলে বোধহয় অরু নিজের শেষ সম্বল দিয়ে হলেও এই মুহূর্তটুকু বারবার কিনে নিত। কিন্তু হায়, অরুর সেই সাধ্য নেই, কোনোদিন ছিলও না। তাই তো নিজের স্বামীর জীবন মরণের সন্ধিক্ষণে ও পাশে থাকতে পারেনি, এক নজর দেখতে পারেনি তাকে। কত রাজ্যে নির্ঘুম কাটিয়েছে এই মানুষটার পথ চেয়ে, কতদিন মেঝেতে গড়াগড়ি করে কেঁদেছে শুধুমাত্র এই মানুষটাকে ওকে কেন অবহেলা করেছে এই দহনে। অথচ আজ সেই কাঙ্ক্ষিত মানুষটাই চোখের সামনে বসে এরূপ কাতরতা দেখালে কেই বা ঠিক থাকতে পারে? ওরও পারেনি, অগত্যায় কেঁদে উঠেছে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে। হতবিহম্বল কৃতিক ক্রন্ধনরত অরুর দিকে মাথা নুইয়ে ওর চুলগুলো আলতো হাতে মুঠিবদ্ধ করে একই সুরে বলল, কি হলো ডাক? আই ওয়ানা হেয়ার ইউর লাভলি ভয়েস বেবি, আই ডেসপারেটলি ওয়েটিং ফর ইট। কৃতিক ওর জন্য এমনভাবে বেকুল হয়ে উঠেছে দেখে ওরু আর নিজেকে সামলাতে পারল না।
মাথা উঁচিয়ে আলতো হাতে ওর পুরুষালী খড়খড়ে গাল দুটো স্পর্শ করে আজ প্রথমবারের মতো চোখ বন্ধ করে নিজ উদ্যোগে কৃত্তিকের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো ওরম। কান্নার তোর বেড়েছে বই কমেনি। সেই কান্নারত আওয়াজে কৃত্তিকের ঠোঁটে চুমু খেয়ে রিনরিনিয়ে ওরু বলল, তুমি, আমার তুমি, যতবার শুনতে চাও ততবার ডাকবো, তবুও দয়া করে দূরে যেও না, আর মরে যাব আমি। অরুর এহেন কথায় কৃত্তিকের শক্তপোক্ত পাথর হৃদয়টাও হুট করে কেমন ধরে এলো। ও স্পষ্ট অনুভব করতে পারছে ওর হৃদয়ে কষ্ট হচ্ছে, ব্যথায় চিনচিন করছে বুকের বাম পাশটা। অগত্যায় অরুকে হ্যাচকা টান মেরে নিজের কোলে বসিয়ে শক্ত করে বুকে চেপে ধরল ওর ছোট্ট নারী শরীরটা। নারী অরুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে দিয়ে অস্পষ্ট আওয়াজে কৃত্তিক বলল, বেবি, আমি মরে গেলে তোর কি হতো বলতো? কে ভালোবাসতো তোকে আমার মতো করে? সেই চিন্তায় তো এখন আমার প্রেশার ফল হয়ে যাচ্ছে। ওরু কাঁদতে কাঁদতে জবাব দিল, আপনি মরে গেলে আমিও মরে যেতাম। আর কারোর ভালোবাসার দরকার নেই আমার। আপনি যা দিয়েছেন তা আমার এক জীবনের জন্য যথেষ্ট। ওরুর কথা শুনে কৃত্তিক এবার মাথা তুলে ওর চোখে চোখ রেখে নিজের হাত পেছন থেকে ওরুর জামার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, তুই আমার জন্য এতটা পাগল কবে হলি অরু? অরু নাক টেনে বলল, জানি না তো। বেবি, এবার না হয় আমার সাথে এই অচেনা শহরে থেকে যা। মাঝে মাঝে তোকে নিয়ে যাব দেশে, কিন্তু সারা জীবন আমার সাথেই থাকবি তুই। আমি আর দ্রুত চাচ্ছি না অরু, থাকতে পারবো না তোকে ছাড়া। কৃতিকের কথা শুনে অরু ওর হুডির ফিতে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলল, থেকে গেলে কি করবেন? অরুর তুলতুলে কোমল পৃষ্ঠদেশে আলতো হাতে স্পর্শ করে ওর কপালে কপাল ঠেকিয়ে কৃত্তিক হিসিয়ে বলে, আদর করব, অনেক আদর করব, একটুও কষ্ট দেব না, আই প্রমিস। ওরও ঠোঁট উল্টে বলল, কিন্তু আপনি তো রেগে গেলে মারেন। কৃত্তিকের হাতের স্পর্শ প্রগাঢ় হল। সেভাবেই জিভ দিয়ে অধর ভিজে কৃত্তিক জবাব দিল, আমিই মারবো, আবার আমি আদর করব। আর সব আমি করব, আর কেউ না। কারণ তুই আমার যতখানি আছিস, আমি তার থেকেও তোকে আরো বেশি চাই হার্টবিট। দ্য মোর আই হ্যাভ অফ ইউ, দ্য মোর আই ওয়ান্ট ইউ। ইউ নো হোয়াট আই মিন? কৃত্তিকের হাত দুটো অবাধে বিচরণ করছে অরুর জামার ভেতর। এহেন স্পর্শে ঠান্ডার মাঝেও মাত্রাতিরিক্ত উষ্ণতায় রক্তিম হয়ে উঠেছে ওর মুখমণ্ডল। হাত পা অবশ হয়ে আসছে, যার ফলস্বরূপ কনভারসেশনটা আর এগিয়ে নিতে যেতে পারল না ওরম। চুপচাপ ভেঙে চুরে পড়ে রইল কৃত্তিকের শক্ত বুকের উপর। আর না তো কৃত্তিক আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করল ওকে, বরং অরুর উন্মুক্ত পিঠে আদুরে হাত বুলাতে বুলাতে আকস্মিক গতিতে অধর ডুবাল অরুর উষ্ঠাধরের ভাঁজে। বহুদিনের কামনা বাসনার অবসান ঘটিয়ে চুমু পাল্টা চুমুতে দুজনই ভরিয়ে দিচ্ছিল একজন আরেকজনের হৃদয় মন সবকিছু। কৃত্তিক বরাবরই বেসামাল। অরুর সংস্পর্শে এলে ওর মাথা ঠিক থাকে না, তার ওপর অরু আজ সাড়া দিচ্ছে ওর স্পর্শে। এহেন অবস্থায় কৃত্তিক ওর ঠোঁট ছাড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিয়ে দু হাতের টেনে উপরে তুলতে লাগলো অরুর পরনের ফিনফিনে সাদা টপসটা। ভালোবাসা তখন তুঙ্গে। অরুও কেন যেন এতগুলো দিন পর না করতে পারছিল না কৃত্তিককে। ঠিক এমন সময় হুট করে কি যেন দেখে ভূত দেখার মতো চমকে উঠল ওরু। তড়িৎ গতিতে কৃত্তিকের থেকে সরে গিয়ে ওর পেছনেই মুখ লুকালো চোখ খিচে। এমন একটা সময়ে ওরু হঠাৎ সরে গিয়েছে যে কৃত্তিক নিজের মেজাজ সংবরণ করতে পারল না। সহসায় অরুর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে দাঁত কটমটিয়ে বলে উঠল, তোর মাসে কবার পিরিয়ড হয় ইডিয়েট? অরু অবুঝের মতো চোখ কুচিয়ে বলল, আমি কখন বললাম? অরুর শরীর ঠিক আছে। ব্যাপারটা পৌঁছে আসতেই কৃত্তিক আবারও তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, তাহলে দূরে সরে গেলে কেন? বেবি, বোঝার চেষ্টা কর, একটু কাছে আয়, আমি তোকে। তৎক্ষণাৎ কৃত্তিককে থামিয়ে দিয়ে খেকিয়ে উঠল অরু, চুপ করুন বেহায়া লোক, সবাই দেখছে। অরুর চোখের ইশারা অনুসরণ করে কৃত্তিক তাকাতেই দেখল জানালা দিয়ে সায়র, অর্ণব, এলিসা চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। কৃত্তিকের কাহিনী দেখে ওদের তিনজনের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। ওদের এই অদ্ভুত চাহনিকে কোনরূপ গুরুত্ব না দিয়ে কৃত্তিক পেছনে ঘুরে ওর পিছে মুখ লুকিয়ে বসে থাকা অরুকে উদ্দেশ্য করে বলে উঠল, বেবি, জানালাটা লাগিয়ে দেব তাহলে? আর চুপ করুন! কৃত্তিকের কথা শেষ হওয়ার আগেই অরু এমন চিৎকার দিল যে কৃত্তিক কেন, ওদের তিনজনেরও কানের পর্দায় তালা লেগে গিয়েছে। মাঝরাতে কৃত্তিকের বাড়ির ছোট্ট হলরুমটাতে গোল হয়ে বসে আছে ওরা তিনজন। সবার সিরিয়াস ভাব ভঙ্গিমা দেখে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হচ্ছে এখানে। ঘুমন্ত অরুকে বিছানায় শুইয়ে দিয়ে একটু পরে কৃত্তিকও নেমে এলো নিচে। সিঁড়ি ভেঙে নামতে নামতেই বিরক্ত আওয়াজে কৃত্তিক বলল, কি ব্যাপার, তোদের বাড়িঘর নেই নাকি?
এখানে কি চাস? কৃতিকের কথায় সায়র মানে লাগার মতো করে বলল, তুই আমাদের খোঁটা দিচ্ছিস? আমাদের? তুই জানিস আমার নেটওয়ার্থ কতটুকু? কৃতিক সায়রের কথায় পাত্তা দিল না। অর্ণবকে ডেকে বলল, সিরিয়াস আলাপ হচ্ছে এখানে, জেকে পারলে বুদ্ধি দে। কৃতিক গিয়ে আসন পেতে বসে পড়ল কাউচে। অতঃপর গেমিং রিমোট কন্ট্রোলারটা হাতে নিয়ে বলল, কি হয়েছে বল, কি এমন জরুরি কারণে তোদের মাঝরাতে গোল মিটিংয়ে বসতে হলো? অর্ণব বলল, খুবই জরুরি কারণ। তুই একটু সায়রকে টিপস দে তো ভাই। বেচারা বাসর তো দূরে থাক, বউকে একটা চুমু অবধি খেতে পারছে না। কৃতিক চোখ ছোট ছোট করে সায়রের দিকে তাকিয়ে সন্ধিহান গলায় বলল, কেন পারছিস না? কোনো গোপন সমস্যা? কলিকাতা হারবাল অর্ডার দেবো নাকি? অর্ণব তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে বলল, আরে থুর, এমন কিছু না। বুঝিসই তো, নার্ভাস। সবাই তো আর তোর মতো না যে গাড়ি ঘোড়ার মধ্যেই। হুট করে এলিসার চোখ পাকানো দেখে অর্ধেক কথাতেই আটকে গেল অর্ণব। কৃতিক গেম খেলতে খেলতে জিভ দিয়ে গাল ছেলে বলল, ও এই ব্যাপার। দুপেক মাল খাইয়ে বাড়ি পাঠিয়ে দে। দেখবি শুধু চুমু না, আরো অনেক কিছু খেয়ে বসে থাকবে। কৃতিকের কথা শুনে সাহেব ঢুকুচকে বলল, তুইও কি মাল খেয়ে চুমু খাস নাকি? কৃতিক ঠোঁট উল্টে বলল, আমার ওসবের প্রয়োজন হয় না। বউয়ের কাছে গেলে এমনিতেই নেশা ধরে যায়। বউ আমার ব্যক্তিগত মাল। সায়র ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তা তো রাস্তাতেই রেখে এলাম। সায়র সায়র রাস্তার কথা বলতেই কৃতিক হাতের রিমোটটা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে যেতে যেতে বলল, ধুর শালা, এতক্ষণ ধরে নিজেকে সামলিয়েছিলাম, দিল্লি তো মনে করিয়ে। ওদিকে অর্ণব সায়রের জন্য গ্লাস ভর্তি বিয়ার নিয়ে এসে কৃতিকের যাওয়ার পানে তাকিয়ে বলল, কিরে কোথায় যাচ্ছিস? ওকে মাল খাওয়াতে হবে তো। কৃতিক যেতে যেতে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, বউয়ের কাছে। অর্ণব বেচারা আর কী বা করবে, একা হাতেই সায়রকে মাল খাওয়ানোর মোক্ষম দায়িত্বটা পালন করতে শুরু করল। ভরসা একটাই, এবার যদি ছেলেটা একটু খোলস থেকে বেরিয়ে নিজের আপন বউকে দু একটা চুমু খেতে পারে। এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের ৫৪ নম্বর পর্ব। এই পর্বটার লাস্ট দিকে কিঞ্চিত রোমান্টিক আর হাস্যকর লেগেছে আমার কাছে, তাই কিছু কিছু জায়গায় আটকে গেছি, আবার হেসেও ফেলেছি। দয়া করে কিছু মনে করবেন না কেউ। সঙ্গীন প্রণয়াসক্তি লিখেছেন সুরা রাফা, পর্ব সংখ্যা ৫৫। গভীর রাতে সান ফ্রান্সিসকোর রাস্তাঘাট কিছুটা ফাঁকা, তবে শহরের অলিতে গলিতে মাতাল মানুষের অভাব নেই। কেউ অফিস কলিগদের সাথে লেট নাইট পার্টি করে বাড়ি ফিরছে, তো কেউ বন্ধুবান্ধবদের সাথে, কেউ বা প্রচণ্ড নেশায় ভূত হয়ে রাস্তার মাঝে শুয়ে পড়েছে নির্দ্বিধায়। ওয়েল, আমেরিকাতে এটা নতুন কিংবা আশ্চর্যের কিছুই নয়। এই মাতালদের ভিড়ে আজ এক নতুন মাতাল যোগ হয়েছে। নাম তার শায়র আহমেদ। সে হলো ফরেনার মাতাল। শায়র আমেরিকান সিটিজেন বহু বছর ধরে, কিন্তু কৃতিক, অর্ণব, এলিসার মতো উদভ্রান্ত আর অনেকটা উগ্র টাইপ থ্রিলিং বন্ধুবান্ধবদের সাথে মিশেও ওর স্বভাব চরিত্রের পরিবর্তন হয়নি একটুও। হতে পারে ওদের সাথে মিলে অনেক উল্টাপাল্টা কাজে সঙ্গ দিয়েছে শায়র, কিন্তু এসব কাজে সবসময়ই শায়র থাকতো পেছনের সারিতে, আর সবার সামনে থাকতো কৃতিক। ছেলেটার জন্মই হয়েছে বোধহয় সবার সাথে বেয়াদবি করার জন্য। রিডিকিউলাস। এক কথায় কৃতিকের সাথে তুলনা করতে গেলে শায়র হলো শুদ্ধ পুরুষ, সরলতার প্রতিমা যাকে বলে। নিজের বউকে চুমু খাওয়ার কথা কল্পনা করলেও আতঙ্কে শরীরের লোমকূপ সব দাঁড়িয়ে যায় তার। কিন্তু আজ নিজেকে বারবারই শুদ্ধ পুরুষ খেতাবে ভূষিত করায় এই শায়রের দুগমক বিয়ার খেয়েই নেশা ধরে গিয়েছে। চোখের সামনে সবকিছু কেমন দুলছে। ওর মনে হচ্ছে ও মেঘের মতো হাওয়ায় ভেসে বেরিয়েই বাড়ি ফিরছে। কি আশ্চর্য চমৎকার এই অনুভূতি। এক পর্যায়ে ভাসতে ভাসতেই ঘরের দুয়ারে পা রাখল শায়র। শায়র যখন বাড়িতে ফেরে তখন নীলিমা কোমরে ওড়না গুজে ঘরের কাজ করায় ভীষণ ব্যস্ত। সে একদিনে ঘরদোর ভ্যাকিউম করেছে, অন্যদিকে একটু পরপর দৌড়ে গিয়ে দক্ষ হাতে কড়াইয়ের স্প্যাচুলা নাড়ছে। নীলিমার কর্মকাণ্ডে হয়তো কেউ কল্পনাও করতে পারবে না যে এই মেয়েকে শায়র বিয়ের আসর থেকে তুলে এনে জোর করে বিয়ে করেছে। মাত্র ২ মাস যেতে না যেতেই কেমন পাকা ঘরণী হয়ে উঠেছে সে। আচ্ছা, নীলিমাকে কি আসলে জোর করে বিয়ে করা হয়েছিল, নাকি অন্য কিছু? কাজের ফাঁকে হঠাৎ শায়রকে দেখতে পেয়ে নীলিমা তড়িঘড়ি করে এগিয়ে এসে বলে উঠল, দেখুন না, সন্ধ্যা হতেই ঘুমিয়ে গেছিলাম, রাতের রান্না বসাতে একদম মনে নেই। থাক, মঙ্গলগ্রহ থেকে খেয়ে এসেছি। অস্ফুটন্তে কথাটা বেরিয়ে এলো টালমাটাল শায়রের মুখ থেকে, মুখ ফসকে। শায়রের এহেন অদ্ভুত কথার মানে বুঝতে পারেনি নীলিমা।
দরজার দিকে এগিয়ে এসে ভ্রু কুঁচকে শুধালো, কি বললেন? নীলিমার কথার প্রত্যুত্তরে কিছুই জবাব দিল না সায়র। উল্টো ওকে সূক্ষ্ম চোখে পরখ করে আঙুলের কর গুনতে গুনতে বিড়বিড়াল, একটা বউ, দুইটা বউ, তিনটা, চারটা, 10টা বউ। চোখ দুটো বড় বড় করে মুখের ওপর এক হাত চেপে ধরে বিস্ময়কর কণ্ঠে কথাটা বলল সায়র। সায়রের কথার আগামাথা কিছুই বোধগম্য নয় নীলিমার। এত রাতে এই কিসব মশকরা বুঝতে পারছে না ও। তাই সায়রের উপর কিছুটা চটে গিয়ে নীলিমা ঝাঁঝিয়ে বলে উঠল, কি বলছেন এসব আবল তাবল? আর 10টা বই বা কোথায় পেলেন? শুট থেকে তো আসেননি, তাহলে কোথা থেকে এসেছেন সত্যি করে বলুন। সায়র একটু দম নিয়ে ভাবল, অতঃপর আঙুল উঁচিয়ে সিলিংয়ের দিকে দেখিয়ে বলল, জুপিটার থেকে, মাত্রই তো স্পেসশিপে ল্যান্ড করলাম। সায়রের কথায় নীলিমা ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনি এতক্ষণ মহাকাশে ছিলেন, তাই তো? সায়র তৎক্ষণাৎ ঠোঁট উল্টে জোরে জোরে হ্যাবুদক মাথা নাড়ালো। তা মহাকাশে মদ কোথায় পেলেন? সায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বলো না, মাঝ আকাশে এলিয়েনগুলো হকারি করছিল। খুবই দরিদ্র ওরা, দেখে মায়া হলো, তাই কিছু মদ দিয়ে 2টো টাকা কিনেছিলাম। নীলিমা ভ্যাবাচাকা খেয়ে গেল সায়রের প্রতি উত্তর শুনে। ওকে আরেকটু বাজিয়ে দেখলে মন্দ হয় না, সেই ভেবে এবার আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে কৌতুক কণ্ঠে নীলিমা শুধালো, তা এখন আপনি কোথায় আছেন? সায়র ডুলতে ডুলতে হলের কাউচের উপর গিয়ে বসে পড়ে বলল, কোথায় আবার চাঁদে? অর্ণবের বাচ্চাটা কি জোরে জোরে স্পেসশিপ চালায়, মাথাটা ঘুরে গেল আমার। এমনিতেই মদ খেয়েছি, তার উপর যদি নেশা ধরে যায় তাহলে কি হবে বলো তো? আমি তো ভুলভাল বকতে শুরু করব তখন। নীলিমা সায়রের দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আচ্ছা, আপনি যদি চাঁদেই থেকে থাকেন তাহলে বলুন তো আমি কে? সায়র তৎক্ষণাৎ ভ্রুকুঞ্চিত করে নাকটা শিকই তুলে নীলিমার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর গলায় বলল, তুমি আবার কে? চাঁদের সেই ডাইনি বুড়িটা না, কাজকর্ম বাদ দিয়ে যে সারাক্ষণ সুতো কাটে? কি, আমি ডাইনি বুড়ি? সায়রের কথায় খেয়ে উঠল নীলিমা। সায়র দিন দুনিয়ার হুঁশ হারিয়ে পুনরায় চোখ মুখ কুচকে বলল, হ্যাঁ ডাইনি তো, কি বিচ্ছিরি দেখতে তুমি, ওয়াক। বমির ভান করতে গিয়ে অবশেষে সত্যি সত্যি বমি করে নীলিমার সর্বাঙ্গ ভাসিয়ে দিল সায়র। নীলিমা সবসময় একটু বেশিই পাষাণ। সায়রের মতো সফট হার্টের লাভিডাভি হাজব্যান্ড ম্যাটেরিয়াল ছেলের সঙ্গেও তার ভাব জমে না খুব একটা। হয়তো নীলিমা পারেই না সেভাবে ভাব জমাতে, নিঃসংকোচে মুখ ফুটে ভালোবাসি শব্দ আওড়াতে। নীলিমার ভাষ্যমতে ভালোবাসা এত ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ানোর কি আছে? দুচোখ দেখলেই তো পড়ে ফেলা যায়, আদতে কে তোমায় ভালোবাসে আর কেই বা ঘৃণা করে। অথচ সায়রের নিকট চোখের ওই কঠিন ভাষাগুলো পড়া অসাধ্য সাধকের মতোই দুর্লভ, কারণ সায়রের দৃষ্টিকোণ এতটাও জটিল নয় যতটা জটিলভাবে নীলিমা নিজেকে উপস্থাপন করে। তবুও দিন শেষে সায়রের মতো এমন একটা উষ্ণ হৃদয়ের ছেলেই কিনা এমন একটা পাষাণ মেয়ের প্রেমে পড়তে গেল, কি অদ্ভুত। ছেলেটা এ জীবনে বউয়ের আদর্শ হাক তো দূরে থাক, বউয়ের মুখ থেকে একটু একটু মিষ্টি মাখো কথা শুনতে পাবে কিনা সেটাই এখন দুশ্চিন্তার বিষয়। কিন্তু কথায় আছে না, মানুষের ভাবনা যেখানে এসে শেষ হয়, ওপরওয়ালার সূক্ষ্ম ভাবনাগুলো সেখান থেকেই শুরু হয়। আজ তেমন কিছুই হলো। সবসময় সব পরিস্থিতিতে নীলিমা সায়রকে উপেক্ষা করে গেলেও আজ গেল না, বরং সায়রকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে এসে ওকেও সুন্দর করে পরিষ্কার করে দিল। অতঃপর টেনে টুনে সায়রকে নিয়ে শুইয়ে দিল বেডরুমে। সায়র অচেতন নয়, তবে ওর দৃশ্য কিছুটা ঝাপসা, তবুও ও স্পষ্ট দেখতে পাচ্ছে নীলিমার পান পাতার মতন ঢলঢলে আদরে মুখটা। এই মুহূর্তে ওর ডাগর চোখ দুটো ওর ঝাপসা চোখে নিবদ্ধ রয়েছে। সায়র সেই কতক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে দেখে নীলিমা নির্লিপ্ত কণ্ঠে শুধালো, তাকিয়ে আছেন কেন এভাবে? আমি তো ডাইনি বুড়ি। নীলিমার কণ্ঠে খুব অভিমান দুটোই প্রকাশ পেল। সায়র তাতে পাত্তা না দিয়ে বোকার মতো হেসে বলল, চুমু খাবো বলে? যে কি বলেছে মাল খেলে চুমু খাওয়া খুব ইজি। সায়রের কথায় নীলিমার নাক মুখ কুচকে বলল, যেমন আপনি তেমন আপনার বন্ধুরা, কি শিক্ষা, ছ্যা। সায়র চোখ ছোট ছোট করে নীলিমার হাত টেনে ওকে কাছে এনে বলল, আসো না একটা চুমু খাই, নইলে আমি ওদের মুখ দেখাবো কি করে বলো তো? মাস্ক পরে থাকবেন ব্যাস, তাহলে আর মুখ দেখাতে হবে না, এখন ঘুমান তো।
নীলিমার কথার প্রত্যুত্তরে সায়র নেশালো গলায় আবদারের সুরে বলল, সেদিনের মতো ড্রেস খুলে আমার সাথে ঘুমাবে প্লিজ। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আই ওয়াজ এনজয়েড ইট। কি সুন্দর তুমি। সায়রের মাতাল মাতাল অস্পষ্ট কথা শুনে ঢুক গিলল নীলিমা। কি ভেবে যেন সায়রের চোখ থেকে চোখ সরিয়ে নিল হুট করেই। আজ প্রথমবার ওর নিজের হৃদয়টাও কেমন যেন সায়রের জন্য উথাল পাথাল করছে। মন বলছে এটাই ভবিতব্য। আজ কিংবা কাল সায়রের কাছে আবেদনময়ী নারীরূপে নিজেকে উপস্থাপন করতেই হবে। এ যে সায়রের কঠোর অধিকার, তাতে কি করেই বা বাধা দেবে নীলিমা? যার দরুন একটু আগের সেই জেদি নারী সত্তাটা সায়রের পুরুষ সত্তার কাছে হার মেনে মাথা নত করে ফেলেছে মুহূর্তেই। নীলিমা ভবঘুরে হয়ে কি যেন ভাবছে তখন থেকে। সায়র সেই মুহূর্তটারই ফায়দা নিল। ওকে একটানে নিচের দিকে ঘুরিয়ে আস্তে আস্তে ঠোঁট ডুবালো নীলিমার তুলতুলে নরম রক্তরাঙা অধর চোকলের ভাঁজে। সায়রের প্রথম স্পর্শে অকস্মাৎ কেঁপে উঠল নীলিমা। অথচ সায়রের স্পর্শগুলো কতটা নরম আর স্বস্তিদায়ক তা বলে বোঝানো নয়। এটা ছিল একটা সুন্দর প্যাশনেট চুমো, যার ফলরূপ নীলিমার হৃদয় মন সবকিছু ক্রমশ নাড়িয়ে দিচ্ছে উত্থাল সমুদ্রের মতো বেসামাল ঢেউ। ক্ষণে ক্ষণে মাথা চাড়া দিয়ে উঠছে অযাচিত বন্য চাহিদারা। সায়র নীলিমার হাতে হাত রেখে আধুসহ হয়ে আছে, আর নীলিমা ওর নিচে। গভীর চুম্বনে একটা ভেজা নরম অনুভূতিতে আবিষ্ট হয়ে নীলিমাও কেমন যেন নেতিয়ে পড়ল। নিজের অজান্তেই হাত নিয়ে রাখল সায়রের কাঁধের ওপর। ঠিক সেই সময় সায়র চেতনা হারিয়ে বিড়বিড় করতে করতে আস্তে করে ঢলে পড়ল নীলিমার বুকের ওপর। অসহ্য রকম বিরক্তিকর একটা পরিস্থিতিতে পড়ে অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল নীলিমা। ও এখনও স্পষ্ট শুনতে পাচ্ছে সায়র অস্পষ্ট আওয়াজে বলছে, তুমি অনেক সুন্দর রাগিনী, তুমি অনেক বেশি সুন্দর। আই ওয়ানা টাচ ইউ, কিস ইউ, ইভেন। এটুকু বলেই পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে রইল সায়র। এদিকে সায়রের কথায় প্রচণ্ড বিরক্ত লাগছে নীলিমার। ও এক ধাক্কায় সায়রকে নিজের থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে দাঁত কটমটিয়ে বলল, মাতাল একটা। কাল সারা রাত কৃত্তিককে ফোনে না পেয়ে আজ সকাল সকাল ডাক্তার সমেত বাড়ি বয়ে এসে কৃত্তিককে চেক আপ করিয়েছে প্রত্যয়। ডাক্তার বলেছে কৃত্তিকের শরীর এখনো অনেকটা দুর্বল। অ্যাক্সিডেন্টের ধকল কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তার উপর কালকে একটু বেশি প্রেশার নিয়ে ফেলেছে নিজের অসুস্থ শরীরটাকে, যার দরুন এই মুহূর্তে হাতে স্যালাইন লাগিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে আধশো হয়ে বসে আছে কৃত্তিক। ওর এক হাতে আইপ্যাড আর এক কানে হেডফোন। এভাবে বসে বসে কি শুনছে কে জানে। কৃত্তিকের থেকে হাত কয়েক দূরে স্টাডি টেবিলে বসে তখন থেকে ল্যাপটপে কি যেন টাইপ করছে ওরম। আসলে আজ বহুদিন বাদে আবারও লিখতে বসেছে ও। লেখালেখিটা মূলত এমনই, হৃদয় থেকে শব্দগুচ্ছ উগরে না বেরোলে একটা অক্ষরও লেখার শক্তি নেই। ওরও পারেনি এতগুলো দিন বসে থেকেও কোনো একটা বাক্য সাজাতে, কারণ মনের ব্যথা আর মস্তিষ্কের হয়রানি ওকে লিখতে দেয়নি। কোনো এক অজানা শক্তি বলে আঙুলগুলোকে করে দিয়েছিল অসার আর অপারগ। বহুদিনের সেই অপারগ শক্তিবলকে হটিয়ে আজ আবারও শান্ত মস্তিষ্কে মন দিয়ে লিখছে ওরও। অফিসে কাজ আছে বলে প্রত্যয় অনেক আগেই চলে গিয়েছে। যদিও কৃত্তিক নিজেই নিজের কাজ করতে পারে, তবুও প্রত্যয় যাওয়ার আগে ওরুকে সবকিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে। এছাড়া কৃত্তিকের কথা মতো কালকের ঘটনার জের ধরে ওরুকেও প্রাথমিক চিকিৎসা আর কিছু ঔষধপত্র লিখে দিয়ে গিয়েছেন ডাক্তার। কৃত্তিকের স্যালাইন শেষ পর্যায়ে। ওরু তখনও সচকিত হয়ে এক ধ্যানে টাইপ করছিল। এমন সময় ভাইব্রেট আওয়াজ তুলে কম্পিত হয়ে বেজে উঠল কৃত্তিকের ফোন। মোবাইল ফোনটা তখন ওরুর কাছেই ছিল, কারণ অনুর সাথে কথা শেষ করে আর কৃত্তিককে ফেরত দেওয়া হয়নি ফোনটা। এখানেই রেখে দিয়েছিল মনের ভুলে। তাই এই মুহূর্তে ল্যাপটপের দিক থেকে চোখ সরিয়ে চেয়ার ছেড়ে মোবাইল হাতে কৃত্তিকের কাছে এগিয়ে গেল ও। কৃত্তিকের দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, ক্লাব থেকে কল এসেছে। কৃত্তিক কানের হেডফোন খুলে এক নজর মোবাইলে চোখ বুলালো, অতঃপর কলটা কেটে দিয়ে সেটাকে অযত্নে ছুঁড়ে মারল বিছানার এক কোণে। কি হলো? ওরুর প্রশ্নের কৃত্তিক ওর পানে চেয়ে শান্ত স্বরে বলল, কিছুই হয়নি বেবি। তাহলে ফোনটা এভাবে ছুঁড়ে ফেললেন কেন? কৃত্তিক ওরুকে কাছে টেনে এনে নিজের পাশে বসিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, যে রাইডিংয়ের কারণে আমার হার্টবিট এতটা ব্যথা পেয়েছে, যে রাইডিং আমাদের এভাবে আলাদা করে দিয়েছে, সেই রাইডিং আমি পুনরায় কন্টিনিউ করব ভেবেছিস? ইভেন আই হেট বাইক। আজ থেকে আমার একটাই অবসেশন, আর সেটা হলি তুই।
এতক্ষণ ধরে কৃতিকের কথাগুলো মনোযোগী হয়ে চুপচাপ শুনল ও। এই মুহূর্তে চট করে উঠে দাঁড়িয়েছে ওরও। ওরুকে উঠে যেতে দেখে কৃতিক গভীর গলায় প্রশ্ন ছুড়ল, হোয়াট হ্যাপেন বেবি? ওরও দ্রুত হাতে স্যালাইন খুলতে খুলতে বলল, স্যালাইন শেষ হয়ে রক্ত উঠে এসেছে, তবুও চুপ করে আছেন, বলে আপনার কি অনুভূতি শক্তি নেই নাকি? স্যালাইন খোলা হয়ে গেলে কৃতিক ওরুকে হ্যাঁচকা টানে নিজের বুকের ওপর ফেলে দিয়ে বলল, কে বলেছে নেই? কাছে আয়, দেখাচ্ছি। ওরও মুখ ভার করে বলল, থাক, আর দেখাতে হবে না, হাতে লাগবে আপনার। নো ওয়ে। কথাটা বলে ওরুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর ওপর উঠে বসল কৃতিক। দুহাতে ওরু নরম কবজি দুটো চেপে ধরে হাসকি সরে বলল, কাল আমার কতটা কষ্ট হয়েছে সে খবর রাখিস তুই? সারা রাত একটু ঘুমাতে পারেনি, তাও নিজেকে বারবার বুঝিয়েছি। আমার পিচি বউটা ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল, এই ঘুমন্ত পরিটাকে কি করে জাগাতাম আমি? আমি তো নির্দয় মানব, তবুও এই নিষ্ঠুরতম কাজটা করতে পারিনি আমি। ফলে রাতের মতো ছাড় দিয়েছি তোকে। সকালবেলায় যে কিছু করব তাও সহ্য হলো না তোর উজবুক দুলাভাইয়ের। কোথা থেকে যেন উড়ে এসে স্যালাইন ঝুলিয়ে দিয়ে চলে গেল, আর এখন তুইও বাহানা দেখাচ্ছিস? কি সাহস তোর অরু? ভয় করছে না আমাকে? মাথাটা অন্যদিকে ঘুরিয়ে অরু লাজুক হেসে জবাব দিল, না, করছে না। আপনার সব রকম রূপ দেখে অভ্যস্ত আমি। বেবি, লুক এট মি। কৃতিকের ডাকে ওর চোখে চোখ রাখল অরু। তৎক্ষণাৎ হৃদয়ের ঝড় বইতে শুরু করে অরুর। উলটপালট হয়ে যায় আবেগের সমুদ্র। কি ভয়ানক আকর্ষণ ওই ভাসমান চোখ দুটোতে। ওরু আজও বুঝতে পারে না কি আছে ওই দু চোখে, যা ওরুকে এভাবে নিস্তেজ করে ছাড়ে। হৃদয়ের কুল ভেঙে চড়ে প্লাবিত করে দেয় মুহূর্তেই। আজ সকল সংকোচ উপেক্ষা করে ওর প্রশ্নটা করেই বসল কৃতিককে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে শুধালো, কি আছে আপনার দু চোখে, বলুন না। হাতে ক্যানোলা থাকার দরুন ব্যস্ত হাতে ওর শরীরের সম্ভ্রমটুকু টেনে ছিঁড়তে ছিঁড়তে কৃতিক হিসিয়ে জবাব দিল, অবসেশন। আই থিঙ্ক আনহেলদি অবসেশন। নিজের জামার নড়বড়ে হাল দেখে ওরও অসহায়ের মতো করে বলল, কি করছেন? আমার পছন্দের জামা এটা। কৃতিক উদ্ধভ্রান্তের মতো অরুর কপালে চুমু খেয়ে জবাব দেয়, আবার কিনে দেবো বেবি, একটা নয় 10টা কিনে দেবো। তাও এখন চুপ করে থাক। না না, কি যেন বলছিস? জাস্ট কন্টিনিউ ইট। কৃতিকের কথা মতো অরু পুনরায় বলল, আর অবসেশনের বাইরে গিয়ে অরুর প্রশ্নের সঠিক উত্তর বোধ হয় কৃতিকেরও অজানা। দুনিয়াতে এত সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে থাকতে কেন ও অরুর জন্যই শুধু এত পাগলামি করে, কে জানে। অজানা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেল কৃতিক, বরং এক সমুদ্র ভালোবাসায় হারিয়ে যাওয়া প্রয়াসে মুখ বাড়িয়ে দিল অরুর তুলতুলে নরম উন্মুক্ত গলার ভাঁজে। তবে ওর অধর যুগল অরুকে স্পর্শ করার আগেই অরুর গলায় অনেকগুলো কালচে ক্ষত দেখতে পেয়ে ভীষণ ব্যতিগ্রস্ততায় কপালটা কুঁচকে এলো কৃতিকের। ও সেগুলোতে তীক্ষ্ণ নজর বুলিয়ে অকস্মাৎ শক্ত হাতে গলাটা চেপে ধরল অরুর। কৃতিকের স্পর্শ বরাবরই তীব্র বেদনাদায়ক, কিন্তু কোনটা ভালোবাসার স্পর্শ আর কোনটা ক্ষোভের সেটা বেশ ভালোভাবে বুঝতে পারে অরু। যার দরুন অসহনীয় ভালোবাসার স্পর্শের মাঝে হুট করে এমন রাগের বহিঃপ্রকাশ ঘটায় কিছুটা আতঙ্কিত হয়ে কৃতিকের চোখের দিকে চাইল ওরম। দেখল একটু আগের সেই কামুক চোখ দুটো কখন যে উধাও হয়ে গেছে তার ইয়ত্তা নেই। কৃতিকের হাতের বাঁধনটা এতই দৃঢ় যে ওরুর দম আটকে আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আপনা আপনি। তবুও বহু কসরত করে কৃতিকের আগুনের হালকার মতো চোখের দিকে চেয়ে অস্পষ্ট আওয়াজে ওরু শুধালো, কি হয়েছে? লাগছে তো আমার। অরুর কথায় পাত্তা দিল না কৃতিক। মুখের পেশিগুলো শক্ত করে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, গত 2 মাস ধরে তোকে স্পর্শ করিনি আমি। তাহলে এগুলো কি? কে করেছে তোর শরীরে পার্পল মার্ক? আমার জিনিসে কে হাত দিয়েছে? শেষ কথাতে ধমকে উঠল কৃতিক। অরু নিজেও বুঝে উঠতে পারছে না কোন দাগের কথা বলছে কৃতিক। তাছাড়া কেমন করেই বা এলো এই দাগ? অরুর মাথাটা কাজ করছে না। এদিকে সাফ সাফ উত্তর দিতে না পারলে কৃতিক নির্ঘাত মেরে ফেলবে ওকে। সেই ভয়ে অরু আমতা আমতা করে বলল, আপনি কাল কথা দিয়েছিলেন আমাকে আর মারবেন না। এই চুপ, রাখ তোর কমিটমেন্ট। আগে জবাব দে, আমার জিনিস কে এভাবে স্পর্শ করেছে? নয়তো আজ তোর শরীরের কোনো জায়গা বাদ রাখবো না আমি অরু, রক্তাক্ত করে ফেলবো একদম। এর থেকেও বেশি জঘন্য অবস্থা হবে তোর। কথা বলতে বলতে অরুকে হ্যাচকা টান দিয়ে বসিয়ে দিল কৃতিক। কৃতিকের সেই টানে অরুর মনে হলো বাহু থেকে ওর হাতটাই ভেঙে চলে আসবে।
কোনো মতে কমফোর্টারের ভাঁজে নিজেকে আড়াল করে ওরু ব্যথায় কাতরাতে কাতরাতে হেঁচকে তুলে বলল, বিশ্বাস করুন, আমি জানি না কিভাবে হলো এসব। এই মুহূর্তে কৃত্তিকের মেজাজ চড়ে আছে সপ্তম আসমানে, সেই সাথে উগ্রতা ছড়িয়ে পড়েছে চোখে মুখে, এমনকি সমগ্র শরীর জুড়ে। ও পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো অরুকে। ওর জিনিসকে কেউ এতটা গভীরভাবে স্পর্শ করেছে, আর অরু কিনা সেটা এড়িয়ে যাচ্ছে। কত বড় কলিজা ওর! মাত্রাতিরিক্ত চওড়া মেজাজের ফলস্বরূপ এবার অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরল কৃত্তিক। সেভাবেই অরুর মুখের সামনে মুখ এনে কঠিন গলায় বলে উঠল, জানিস না মানে? তোকে কি ওইভাবে স্পর্শ করলো আর তুই জানিসই না? কার সাথে শুয়েছিস সত্যি করে বল। দাগগুলো তো তরতাজা মনে হচ্ছে। অমিতের সাথে নয় তো? ওরও তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে এদিক ওদিক জোরে জোরে মাথা নাড়ালো, তবে তার দৃষ্টিগোচর হলো না কৃত্তিকের। তার আগেই ওর চোখ গিয়ে ঠেকল স্টাডি টেবিলের উপর রাখা ল্যাপটপের দিকে, যেখানে ওর বহু কষ্টে লেখাগুলো এখনো ফ্রন্ট পেজে ভাসছে। কৃত্তিক সেদিকে তাকিয়ে দাঁত দিয়ে দাঁত পেশে বলল, আমি জানতাম এই অমিতের প্রতি তোর ভীষণ দুর্বলতা। কি বলছেন এসব, পাগল লোক? এতক্ষণ নিজেই ভীষণ থাকা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকায় ওরও খুব একটা খেয়াল করতে পারেনি কৃত্তিকের কর্মকাণ্ড। কিন্তু যেই মুহূর্তে মনে পড়ে গেল এটা আসলে রাজার কাজ, সেদিন ধস্তাধস্তির সময় রাজা অসংখ্যবার ওরুর কলার টেনে ধরেছিল, যার প্রেক্ষিতে নখের আঁচড় বসে এমন কালচে হয়ে গিয়েছে কলার বোনগুলো। ঠিক তখনই চেঁচিয়ে উঠল ওরু। তবে অরুর চেঁচানোতে খুব একটা যায় আসলো না কৃত্তিকের। ও রাগের বশবর্তী হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অরুর ল্যাপটপটা তুলে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে আছাড় মারল মেঝেতে। প্রথমবারে খুব একটা ক্ষয়ক্ষতি না হওয়ার দরুন কৃত্তিক পুনরায় সেটা হাতে তুলে নিয়ে এবারে জানালা দিয়ে বাইরে ফেলতে উদ্যত হয়। চোখের সামনে নিজের স্বপ্ন, এতগুলো দিন ধরে জমানো লেখা, সব এভাবে নিজের স্বামীর হাতে ধ্বংস হয়ে যেতে দেখে বিছানা ছেড়ে ছুটে এসে কৃত্তিককে আটকালো ওরও। পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, থামো প্লিজ, ওটা ফেলো না। আমি তোমাকে সব খুলে বলছি, তাও ওটা ফেলো না দয়া করে। ওখানে অমিতের কোনো যোগসূত্র নেই। লেখালেখি আমার ছোটবেলার স্বপ্ন। কৃত্তিক থামল, ল্যাপটপটা বাইরে না ফেলে ছুঁড়ে মারল টেবিলের উপর। অরুর তুমিতে কাজ হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ও। এরপর সেভাবেই পেছন থেকে জড়িয়ে ধরে একে একে রাজার ঘটনা সব খুলে বলল কৃত্তিককে। কৃত্তিক শুধু দুহাত মুঠিবদ্ধ করে সবটা চুপচাপ শুনে গেল। অতঃপর ঘুরে দাঁড়িয়ে ওরুকে এদিক ওদিক ঘুরিয়ে গমগমে আওয়াজে শুধালো, আর কোথায় টাচ করেছে বাস্টারটা? কৃত্তিকের কথার জবাবে ওরু অন্যদিকে মুখ ঘুরিয়ে না সূচক মাথা নাড়ালে কৃত্তিক কি ভেবে যেন নিজের শার্টটা খুলে অরুর উন্মুক্ত শরীরটা ঢেকে দেয়। পর মুহূর্তেই নিজে একটা হুডি পরে সিগারেট আর ওয়ালেট নিয়ে গটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে রেস্ট কর, তোকে তোকে টায়ার্ড লাগছে। কৃত্তিকের কথায় জবাব দিল না ওরু, উল্টো রাগে ক্ষোভে ফুসফাস করতে করতে কৃত্তিক বেরিয়ে যেতেই দাপ করে লাগিয়ে দিল বেডরুমের বিশাল দরজাটা। সেবেলা যেভাবেই কেটে গেল, সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকাল, এক পর্যায়ে বিকেল পেরিয়ে আধারের চাদর মুড়ি দিয়ে রাত নেমে এলো সুবিশাল ধরণী জুড়ে। তখনও ওরু যেন অস্তিত্বহীন। সারাদিনেও একটিবার দরজা খুলে নিয়েও আর না তো খোঁজ নিয়েছে কৃত্তিকের। ওদিকে কৃত্তিকও কেন যেন আগ বাড়িয়ে ঘাটায়নি ওরুকে। আর ঘাটাবেই বা কেন? ও কি তার যোগ্যতা রাখে আদৌ? তাছাড়া ওরু দরজা খুললে কি বা জবাব দেব? এই তো সকালেই শুধু শুধু মেয়েটাকে কথার আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে কৃত্তিক। ওর মাত্রাতিরিক্ত পসেসিভনেস, অবসেশন, টক্সিসিটি এসব ওরুকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট। কৃত্তিক সেটা ভালো করেই জানে। তবুও কেন যেন রাগ উঠলে নিজেকে সংযত করতে পারে না কৃত্তিক। অরুর বেলায় তো মোটেই না। তখন বারবার মনে হতে থাকে এই শরীর, এই আত্মা সব আমার, সব ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারি আমি। আমাকে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না, স্বয়ং অরু নিজেও না। অথচ রাগ পড়ে গেলে সেসব ঘটনার জন্য ভীষণ অনুশোচনায় হৃদয়টা হাহাকার করে ওঠে কৃত্তিকের। বারবার মনে হয়, একটু একটু করে ভালোবাসার বীজ বপন শেষে ছোট্ট চারাগাছ থেকে বেড়ে ওঠা ফুলের মতো পবিত্র আত্মাটাকে কি করে এতটা আঘাত করলাম আমি। আমার মতো একটা লাগামহীন ছন্নছাড়া ছেলেকে ভালোবেসে অরুও তো আজ অবধি কম যন্ত্রণা সহ্য করেনি। শুধুমাত্র আমার টানে ইউএসএ পর্যন্ত চলে এসেছে মেয়েটা, আর আমি? হিবিজিবি ভাবতে ভাবতে ভীষণ ক্ষোভে চিৎকার করে উঠল কৃত্তিক। আহ!
ফাকড মাই অ্যারোগেন্সি। এখন নিশ্চয়ই অরু কৃত্তিকের কোনো কথা শুনবে না। হ্যাঁ, কৃত্তিক পারে অরুকে জোর জবরদস্তি করতে, কিন্তু সকালের ঘটনার পরে সেটা কি আদৌ উচিত হবে? সেই ভেবেই নিজেকে সারাটা দিন গুটিয়ে রেখেছে কৃত্তিক। দুপুরের সময় অরুর পছন্দের বিরিয়ানি অর্ডার করে সেটাকে ড্রোনের সাহায্যে জানালা দিয়ে অরুর রুমে পাঠিয়েছে। তাও ওকে এইটুকু বিরক্ত করেনি কৃত্তিক। খাবারের সাথে দিয়ে দিয়েছে ছোট্ট একটা চিরকুট, যাতে লেখা, আই এম সরি হার্টবিট, আর এমন হবে না, জীবনেও হবে না। একটু রুমে অ্যালাউ কর, তোকে অনেক আদর করব। সাথে দুঃখী দুঃখী একটা ইমোজি। তবে এই চিরকুট ফিরকুটে আজ আর মন টলল না অরুর। ও খাবারটা রেখে দিয়ে চিরকুটটা পুনরায় ফেরত পাঠিয়ে দেয় ড্রোনের সাথে। ড্রোনটা চিরকুট সমেত ফিরে আসায় কৃত্তিক ভেবেছিল অরু হয়তো কিছু লিখে পাঠিয়েছে। তাই তাড়াহুড়া করে ব্যাকইয়ার্ড থেকে ড্রোনটা কুড়িয়ে চিরকুট খুলে কৃত্তিক দেখতে পায় ওর সরিটা কেটে কুটে সেখানে কতগুলো রাগী ইমোজি এঁকে দিয়েছে অরু। অগত্যায় বইয়ের কাছে ক্ষমা প্রার্থনাটা নদীতে বহমান উল্টো স্রোতের মতোই বিফলে চলে গেল জান কৃতিকের। অন্ধকারের মাঝে হাই পাওয়ারি চশমা দিয়েও খালি চোখে চারিদিকে কোনো কিছুই দেখার উপায় নেই। অথচ এই নিকষ আধারের মাঝেও শায়রের দুঃখী দুঃখী মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে অর্ণব। খানিক বাদে বাদেই ফুসফাস করে দীর্ঘশ্বাস ছাড়ছে সে। ঘটনাটা 1 কিংবা 2 মিনিট ধরে চলমান নয়। সেই যে পাহাড়ের চূড়ায় এসে 3 জন মিলে বসেছে, তখন থেকে চারিদিকে নীরবতা বিরাজমান। ফাঁকে ফাঁকে শায়রের দীর্ঘশ্বাসের আওয়াজ ভেসে এলেও কৃত্তিক নীরবে স্মোক করছে শুধু। এদের দুঃখী দুঃখী ভ্যাতাথুর চিত্তের মাঝে পড়ে অর্ণবের নিজেকে এলিয়েন মনে হচ্ছে, যার আদতে কোনো দুঃখ কষ্ট বলে কিছুই নেই। অথচ এলিসার প্রেগন্যান্সির মুড সুইংয়ের খপ্পরে পড়ে প্রতিদিন কি মাঠটাই না হজম করতে হয় ছেলেটার, সে কথা না হয় অজানাই থাক। আপাতত শায়রের এই দীর্ঘশ্বাস মেনে নেওয়া যাচ্ছে না মোটেই। ওকে থামাতে হবে। তাই কিছুটা বিরক্ত হয়ে অর্ণব বলে ওঠে, কি হয়েছে বলতো? এভাবে নিঃশ্বাস নিতে থাকলে তো হায়াত ফুরাবার আগেই মরে যাবি তুই। তৎক্ষণাৎ শায়র খেকিয়ে উঠে বলল, তোদের মতো হাড়বজ্জাত বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। শালা কি খেয়ে পাঠালি কাল রাতে? কিছু মনে নেই। সকালে উঠে দেখি বউ আমার রেগে বুম হয়ে আছে। অর্ণব কপাল কুঁচকে বলল, চুমুকে খেয়েছিলি নাকি খাসনি? রাগটা করেছে কেন সেটা নিশ্চয় জানিস। শায়র মুখ কাচুমাচু করে বলল, আমার কিছুই মনে নেই। আর নীলিমা তো কথাই বলছে না। ব্রেকফাস্টে পোড়া রুটি খেতে দিয়েছে, তাও একটা। শায়রের কথার পাছে অর্ণব মিনমিনিয়ে অসহায় সুরে বলল, তোর বউ তো তাও খেতে দেয়, আমার বউ তো সকালে উঠেই ক্যারাটে প্র্যাকটিস করতে বেরিয়ে যায়। কিছু বললি? অর্ণব নাসূচক মাথা নাড়ালো, বলল, শোন, তুই আজ গিয়ে নীলিমাকে সরাসরি জিজ্ঞেস করবি যে আদৌ তুই কিছু করেছিস নাকি করিসনি। যদি না করিস তাহলে নতুন করে প্ল্যান বানাবো আমরা, যার নাম হবে মিশন ফুলসজ্জা। অর্ণবের কথায় শায়র হ্যাসূচক মাথা নাড়িয়ে কৃত্তিকের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করিস? তোর না বাড়িতে বউ এসেছে, তাও তোর আমাদের সাথে আড্ডা দিতে মন চাইল? স্ট্রেঞ্জ। কৃত্তিক মুখ দিয়ে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলল, বউ রাগ করেছে। তৎক্ষণাৎ নির্বিকের গলায় অর্ণব বলে উঠল, তোর রাগ ভাঙালেই তো হয়। তাছাড়া ওরও একটা সফটি, ও তোর ওপর কতক্ষণই বা রাগ দেখাবে? বেশি হলে 1 ঘন্টা। সারাদিন। অর্ণবের মুখের ওপর কথাটা বলে শায়রের মতো করে দীর্ঘশ্বাস ছাড়ল কৃত্তিক। অর্ণব বুদ্ধিমানদের মতো মাথা দুলিয়ে বলল, বুঝেছি, জটিল সমস্যা। তুই একটা কাজ কর, তুই বরং অরুকে কোনো একটা সারপ্রাইজ দিয়ে দে, দেখবি রাগ ফাগ সব উদাও। অর্ণবের কথায় কৃত্তিক ওর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলে অর্ণব পুনরায় বলে, এই ধর, ক্যান্ডেলাইট ডিনারে নিয়ে গেলি, ফুল দিয়ে প্রপোজ করলি, কিংবা কোনো রয়্যাল প্যালেসে নিয়ে গিয়ে ওকে একটু বেহালা সুর শোনালি, সেই বেহালার তালে তোরা দুজন বলনাচ করলি, তোদের পায়ের কাছে জমা হয়ে থাকবে অসংখ্য রঙিন বেলুন, মাথার ওপর থেকে ঝরে পড়বে টকটকে লাল গোলাপের পাপ। অর্ণব কথা শেষ করার আগেই কৃত্তিক ওকে ঠাস করে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাম, আমি এসব পারি না। এগুলো আমার ডিকশনারিতেই নেই। ইভেন আজ পর্যন্ত আমি অরুকে নিয়ে কোনোদিন শপিংয়ে অবধি যাইনি। যখন যা প্রয়োজন সব অনলাইনে অর্ডার করেছি, বিয়েটা পর্যন্ত করেছি কোনো মতে। সেখানে তুই কিসব বুদ্ধি দিচ্ছিস? এসব আমার ধারা হবে না। কথা শেষ করে কৃত্তিক উঠে দাঁড়িয়ে ওদেরকে রেখে চলে যায়। অর্ণব পেছন থেকে ঘুরে কৃত্তিকের যাওয়ার পানে তাকিয়ে গলা উঁচিয়ে শুধায়, আরে কোথায় যাচ্ছিস? কৃত্তিক যেতে যেতে জবাব দেয়, বউয়ের রাগ ভাঙাতে।
কৃতিক চলে গেলে সায়র অর্ণবকে বলে, ওদের হঠাৎ কি হলো বলতো? অর্ণব মোবাইলে কিছু একটা চেক করতে করতে জবাব দেয়, জানি না, তবে অরুর মামাতো ভাই রেজা এবার শেষ। ছেলেটা একটু বেশি ধূর্ত। সায়রের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। ও তৎক্ষণাৎ উদ্গীর্ণ গলায় শুধালো, শেষ মানে? অর্ণব কপট হেসে বলল, কুল সায়র, কাল ইন্টারনেটে এমনিতেই দেখতে পাবি, এত হাইপার হওয়ার কিছুই নেই। গভীর রাতে ঘুমের মাঝে অরুর যখন মনে হতে থাকে পেছন থেকে জড়িয়ে ধরে একটা খড়খড়ে উষ্ণ হাত অবাধে বিচরণ করছে ওর সমস্ত পৃষ্ঠদেশে, ঠিক তখনই লাফিয়ে উঠে বসল অরু। এদিক ওদিক চোখ বোলাতে গিয়ে ড্রিম লাইটের হলদে আলোয় স্পষ্ট দেখতে পেলেও কৃত্তিক বসে আছে ওর মুখোমুখি হয়ে। তার মানে একটু আগের হাতটা কৃত্তিকেরই ছিল। ব্যাপারটা বোধগম্য হতেই অরু রেগে মেগে কিছু বলতে যাবে, তার আগেই কৃত্তিক বলে ওঠে, ব্যথা করছে হার্টবিট। কৃতিকের কথায় রাগঢাক ভুলে গিয়ে উদ্গিন্ন হয়ে উঠল ওরও। মনে মনে ভাবল, সত্যি তো, আজ কৃতিকে একটা ওষুধও খায়নি, কি করেই বা খাবে? ওষুধ তো সব বেডরুমে ছিল, আর ওরও তো রাগের চোটে দরজাই খোলেনি বেডরুমের। কৃতিকের ব্যথার কথা শুনে অনুশোচনা হতে লাগলো ওরুর মনে। ও তৎক্ষণাৎ কৃতিকের বাজকাট ঝুঁচালো চুলগুলোতে হাত বুলিয়ে করুণ স্বরে বলে ওঠে, মাথায় কি বেশি ব্যথা করছে? কৃতিক নাসূচক মাথা নাড়িয়ে অরুর হাতটা নিজ বুকের বাম পাশে রেখে শান্ত স্বরে বলল, এখানে ব্যথা করছে, তুই ইগনোর করলে আমার হৃদয়টা ব্যথা করে অরু, খুব ব্যথা করে। এই পর্যন্ত ছিল সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের ৫৫ নম্বর পর্ব। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।